পশ্চিমের কোনো একটা মাঝারি গ্রামে আমি ডাক্তারি করি। সেদিন রাত্রে গ্রামের প্রায় বাইরে একটা কল ছেড়ে একলাই ফিরছিলাম। আসছিলাম আমার পুরনো মোটরে। এ মোটর আমি আজ 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে। ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয়, তবে একবার বাড়িতে পৌঁছাতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বার করতে পারবে না। এখন কোনো রকমে 20-25 মিনিট কাটলেই হয়। কিন্তু হঠাৎ এক ঘটনায় সব স্বপ্নেই যেন আমার ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে কেমন যেন এক অদ্ভুত আওয়াজ করতে শুরু করলো। মোটরের এরকম আচরণের কোনো কারণ তো হওয়ার কথা নয়। আজ দুপুরেই তো আমার মোটরের ভালো রকমের সেবা হয়েছে। এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেয়ারাপনে সত্যি ভীত হয়ে উঠলাম। এখনো প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটর ভুল করে বন্ধ হয়ে গেলে করবো কি? সঙ্গে এক লোক থাকলে তবে বিপদে অনেক সাহায্য পাওয়া যেত। এই রাত্রে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য নিজের ওপরেই রাগ হচ্ছিল। দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরো বেড়ে উঠল। কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়েই আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল। আর তার নড়বার নাম নেই। ভয়, দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলেই দারুণ শীতের মাঝে 7-8 মাইল নির্জন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনা করা যায় না। এই মাঠের মাঝে মোটরের সারা রাত কাটানোও অসম্ভব। এখন উপায়? ডাক্তার বাবা, হঠাৎ বুকের হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। কে কে ডাকলে? আবার শুনতেও পেলাম। ডাক্তার বাবু। অন্ধকারে এদিক ওদিক তৃপ্ত দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। কে তুমি? আমায় চিনবেন না আপনি? চেনবার জন্য ব্যস্ত নয় আমি। আমার সাহায্যের জন্য লোক দরকার। আপনাকে একটু আসতে হবে ডাক্তার বাবু। ভারী অসুখ একজনের। এমন সময় এই অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্যও হলাম তেমনই। ঠিক এ সময় রাস্তার ঠিক এই জায়গায় রুগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথা যেন আঁচ করে বললেন। এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি। আ- অথচ না পেলে কি বিপদ যে হতো। কোথায় তোমার রুগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভিতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলো। সেদিকে চেয়েই দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই আছে। হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাওয়াও একটু বিপজ্জনক। একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি কি অসুখ? জানি না ডাক্তার বাবু, কিন্তু অত্যন্ত সঞ্চির অবস্থা। তাড়াতাড়ি না গেলে বোধ হয় বাঁচানো যাবে না। তো দোহাই আপনার, চলুন ডাক্তার বাবু। কোথায় নিজের বিপদ সামলাবো, না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসা করতে। তবুও ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকা যায় না। বাধ্য হয়ে তাই বললাম, চলো। মাঠের উপর দিয়ে সরু একটা পথ, অন্ধকারে ভালো দেখাই যায় না। তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট 5 হেঁটে একটি বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম। সামনে একটা ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেই দিক দেখিয়ে লোকটা বলল, ওই ঘরে রুগী, আপনি যান, আমি এখন নিয়ে আসছি। অন্ধকারের মধ্যে বুঝতে পারলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয়। গুটি চারপাশে ঘর এবং একটুখানি ঘেরা উঠোন। ঘরগুলো সব পাকা ছাদের নয়,
লোকটার কথা মতো সামনের ঘরে গিয়েই ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানান আকারের বাক্স একের ওপর এক সাজানো, ভিতরে নড়বার চড়বার স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটি জানালার ধারে মিটমিট করে একটি কেরোসিনের আলো জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁ ধারে একটি চারপায়া, আর তার উপর শুয়ে আছে অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া কখনো ভুলবো না, বসুন। ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটিই মাত্র। জানালার কাছে চারপায়া থেকে অনেক দূরে একটি পুরনো চেয়ার রাখা। ওইটি টেনে চারপায়ার পাশে বসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বলে উঠলেন, বসুন বসুন, ওখানেই বসুন। আগে আমার রোগের কথা বলি, শুনুন। একটু হেসেই এবার সেইখানেই বসলাম। রুগীদের নানা অদ্ভুত বাটিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিক ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানান মতামত এখন আমায় শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরেই তিনি আরম্ভ করলেন, আমার রোগ কি সারাতে পারবেন ডাক্তারবাবু? পারবেন আমাকে বাঁচাতে? একটু হেসেই বললাম, সে চেষ্টা করাই তো আমাদের কাজ, আর বাঁচবেন নাই বা কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো ঘাট থেকে। বাঁচতে পারি তাহলে ডাক্তারবাবু? পারবেন নাই বা কেন? এই কি আবার হয়েছে আপনার? না, তেমন আর কি হয়েছে। ভদ্রলোক আবার যেন হাসলেন, তারপর বললেন, ডাক্তারদের অনেক ক্ষমতা না, কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাতেই মারা যায়। রুগীর এই অর্ধন মাত্র ত্রলপের উত্তরে কি যে বলবো কিছু ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বের জন্য অস্থির হয়ে উঠছি। রুগী আবার বললেন, যদি যদি আপনি থাকতেই মারা যায় ডাক্তারবাবু, কি হবে তাহলে? কে আপনার ফি দেবেন? আচ্ছা পাগল রুগীর পাল্লায় তো পড়া গেছে। যদি নেহাতি তাই হয় তাহলে ফি নাই পেলাম। আমরা শুধু সবসময় ফি এর জন্য আসি না। তা বটে, তা বটে। পৃথিবীতে ভালো লোক, পৃথিবীতে মানুষত্ব তাহলে এখনো আছে না ডাক্তারবাবু? কিন্তু ফিজের ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু। হঠাৎ যদি মারা যায় তাহলে ওই বাক্সটি খুলে ফেলবেন, বুঝেছেন ডাক্তারবাবু? ওই পেটের ছোট বাক্সটি, ওই বাক্সটি। ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো। ওই বাক্স থেকে আপনি আপনার প্রাপ্য টাকা নেবেন ডাক্তারবাবু, আরো একটা জিনিস নেবেন। বলুন, নেবেন তো? একটু বিরক্ত হয়েই বললাম, কি? চেয়েছিও না ডাক্তারবাবু, কিছু না, শুধু একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। এ কাগজ যে ওখানে আছে শুধু আমি জানি, আর আপনি জানলেন।
আর কেউ জানে না, জানলে আর ওখানে থাকতো না। ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন, এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে, হুত পেতে আছে, আমার মরার অপেক্ষায়। শুধু শুধু তাদের বিশ্বাস আজ হয়তো আমি মরব না। তাদের বিশ্বাস, তাদের বিশাল আজ মরবার আগে আমি কিছু করব না, তারাই পাবে সব। আমি এবার বলতেই যাচ্ছিলাম আপনার অসুখটার সম্বন্ধে। অসুখ তো দেখবেনি, তার আগে আর একটা কথা বলিনি। ওই কাগজটি আমার উইল, ডাক্তারবাবু, আমার ছেলের নামে উইল। সেই ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম অনেক দিন আগে। কোথায় আছে তাও জানি না। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না, চেয়ার থেকে আমি উঠে পড়েই বললাম, এইবার দেখতে পারি? খাট থেকে আওয়াজ এলো, দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম, এবং পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভিতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতো ঠান্ডা। রোগী মৃত্যু। শুধু মৃত্যু হলে এতখানি আতঙ্কের বোধ হওয়ার কারণ থাকতো না, কিন্তু ব্যাপার যে আলাদা। ডাক্তার শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে এই রোগী মাত্র কখনোই মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগেই। সমস্ত দেহ তার কঠিন। তবুও আরো খানিকক্ষণ পরীক্ষা করলাম, না, ভুল আমার হতেই পারে না। কিন্তু তাহলে এই ব্যাপারের অর্থ কি? তখন কিন্তু স্থিরভাবে চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত থেমে আসছে। হঠাৎ জানলার কাছে বাতিটা দপ দপ করে নেচে উঠল। এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল। সেটাও নিভতে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পিছনে আলোটা আরো কয়েকবার নেচে নিভে গেল। তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে তারপর অন্ধকার মাঠটার ভিতর দিয়ে ছুটতে ছুটতে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই। মোটর চালিয়ে গ্রামের মাঝ বরাবর আসবার পর আমার যেন জ্ঞান ফিরে এলো। আশেপাশে দেখে বুঝলাম, হ্যাঁ, আমি নিজের গ্রামে ফেরত চলে এসেছি। কিন্তু কিন্তু এ কি? সে উইলের বাক্সটা না? ওটা কেমন, কি করে গাড়িতে এলো?